আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিহাচি ইনাকোকে নিয়ে যখন আকাশে উড়তে শুরু করেছিল তখন ইয়োসকে ও বাকি লোকেরা এসে তাদেরকে ধরে ফেলে। ইয়োসকে কিহাচির কাছ থেকে তার ওই বইটা নিয়ে সেখানে তেমন কোনো কাজের কথা দেখতে পায় না, সেজন্য সে প্রচন্ড রাগান্বিত হয়ে কিহাচিকে বকাঝোকা করতে শুরু করে। এটা শুনে কিহাচিও অনেক অবাক হয়ে যায়। তারপর 3 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি ইয়োসকে কিহাচিকে বলে, এই ভুল বইটা আমাকে দিয়ে তুমি অনেক খুশি হচ্ছ তাই না? এখন আমাকে দ্রুত বলো যে আসল বইটা কোথায়। কিহাচি বলে, তুমি কি ফালতু কথা বলছো? এটাই তো আমার ভাইয়ের লেখা বিদ্যুতের বই, যেটার মধ্যে বিদ্যুতের অনেক সিক্রেট লেখা রয়েছে। ইয়োসকে বলে, সেইরকম আমাকে বলেছিল যে আমরা দুইজন একসাথে মিলে বিদ্যুতের যুগকে শুরু করব, কিন্তু এই বইতে ওইরকম কোনো গুরুত্বপূর্ণ কথা লেখা নেই। যদি এই বইটা সেইরকম হতো তাহলে এখানে তার লেখা গুরুত্বপূর্ণ কিছু কথা অবশ্যই থাকতো। এটা বলে ইয়োসকে একদম পাগলের মতো আচরণ করতে থাকে আর কিহাচিকে বলতে থাকে, এই বইতে শুধু বাচ্চাদের আঁকানো কিছু ড্রয়িং রয়েছে, এছাড়া আর কাজের তেমন কিছুই নেই। আমি মনে করেছিলাম এটা আমাদের ভবিষ্যৎকে অনেক উন্নতি করার মতো একটা জিনিস হবে, কিন্তু এই ফালতু কথাগুলো কখনোই সেইরকম হতে পারে না। এই ফালতু কথা দিয়ে আমাদের ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না। তখন ইনাকোর সামনে এসে ওই বইটা হাতে নিয়ে বলে, আপনি এরকম কথা একদমই বলতে পারেন না। আমি কিহাচিকে সম্পূর্ণ ভরসা করি। কিহাচির ভিতরে অনেক প্রতিভা রয়েছে, সে নিজের আবিষ্কার দিয়ে আকাশেও উড়তে সক্ষম হয়েছে। সে এই বিদ্যুৎকে নিয়ে ভবিষ্যতে অনেক কিছু করবে, আর আমার বিশ্বাস যে কিহাচি ভবিষ্যতে আমাদের জন্য ওই স্বপ্নের বিদ্যুতের সময়টাকে অবশ্যই নিয়ে আসবে। তাই এই বইটা কখনোই নকল হতে পারে না। ইয়োসকে বলে, যদি এই বইতে কোনো কাজের কথা লেখা থাকে তাহলে ওই কথাগুলোকে তোমরা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করছো না কেন? আমার এই ফালতু বইয়ের প্রতি আর কোনো আগ্রহ নেই, এটাকে ছিঁড়ে ফেলো, ফেলে দাও, যা মন চায় তা করো, আমার কিছুই যায় আসে না। ইয়োসকে যাওয়ার আগে ইনাকোকে বলে, আমি আজকে তোমার বেয়াদবি সহ্য করে নিলাম, কিন্তু ভবিষ্যতে আর কখনোই সহ্য করব না। এটা বলে সে চলে যায়। ইনাকোর বাবা খুবই রাগান্বিত হয়ে কিহাচিকে বলে, তুমি এটা কি করলে? আমি এমনিতেই অনেক অভাবে রয়েছি, যদি এই বিয়েটা না হয় তাহলে আমি আমার মেয়েদের সাথে একদম রাস্তায় চলে আসব। তখন কেঙ্গো বলে, আপনি চিন্তা করবেন না, আমি এই ছেলেকে এখনই পুলিশের কাছে দিয়ে আসছি। এটা বলে সে বাহিরে এসে কিহাচিকে এখান থেকে চলে যেতে বলে। কিহাচি বলে, তুমি আমাকে কেন যেতে দিচ্ছ? আর তোমরা আমার ভাইকে কিভাবে চিনো? কেঙ্গো বলে, বেশি কথা না বলে তোমার জন্য এখান থেকে চলে যাওয়াটাই এখন সবচাইতে ভালো সিদ্ধান্ত হবে। পরের দৃশ্যে আমরা দেখি কিহাচি তার বাড়িতে শুয়ে শুয়ে ওই বইটা হাতে নিয়ে ভাবছিল, এই বইটা কখনোই নকল হতে পারে না, আর এই চিত্রগুলো কখনোই কোনো ফালতু চিত্র না, কিছু একটা গন্ডগোল অবশ্যই রয়েছে। তখন তার সাথে 2টা মেয়ে দেখা করতে আসে। তারা বলে, আমরা হচ্ছি ইনাকোর স্কুল ফ্রেন্ড, আমরা ওই দিন তোমাকে আর ইনাকোকে একসাথে আকাশে উড়তে দেখেছিলাম, আর আমরা ইনাকোর বড় বোনের কাছ থেকে তোমার ঠিকানা নিয়ে তোমার কাছে এসেছি। কিহাচি জিজ্ঞাসা করে, ইনাকো কেমন আছে? তারা বলে, ইনাকো এখন হাসপাতালে রয়েছে। অন্যদিকে আমরা ইয়োসকে তার অফিসে কাজ করতে দেখি। তখন সে তার আর সেইরকোর অতীতের কিছু কথা মনে করতে থাকে। সেইরকো তাকে বলেছিল, আমি এমন এমন কিছু কথা লিখেছি যেটা এই 20th সেঞ্চুরিকে একটা বিদ্যুতের যুগ অবশ্যই বানিয়ে দেবে। ইয়োসকে মনে মনে সেইরকোকে বলে, তুমি আমাকে কখনোই মিথ্যা কথা বলবে না, তোমার লেখা আসল বইটাও এই পৃথিবীতে কোথাও না কোথাও অবশ্যই রয়েছে। এদিকে আমরা দেখি কিহাচি খবরটা শুনে ইনাকোর সাথে দেখা করার জন্য হাসপাতালে চলে আসে আর বলে, তুমি আমার জন্য ব্যথা পেয়েছো, সেজন্য আমাকে ক্ষমা করে দিও। ইনাকো বলে, তেমন কিছু না, বরং আমি তো অনেক খুশি যে তুমি তোমার ওই বিদ্যুতের বইটাকে আবারও পেয়ে গিয়েছো। তখন ইনাকোর বান্ধবীরাও এই বিদ্যুতের যুগ সম্পর্কে জানতে অনেক আগ্রহ দেখাচ্ছিল। কিহাচি তাদেরকে তার ওই বইটা দিয়ে দেয়। তারা ওই বইতে অনেক রকম থিওরি পড়ছিল, যে বিদ্যুতের মাধ্যমে আমরা রাতের বেলাকেও পূর্ণিমার আলোর মতো এতটা আলোকিত করে দেব যে মানুষেরা কোন রকম সমস্যা ছাড়াই রাতের বেলা নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারবে। এরকম আরো অনেক কথাই লেখা ছিল। এগুলো শুনে কিহাচি বলে, এই বইতে সব ফালতু কথা লেখা আছে, ওই লোকটা গতকাল রাতে একদম ঠিক কথাই বলেছিল। আমার তো মনে হয় না এগুলো কখনোই বাস্তবে রূপান্তর হবে, সব শুধু সময় নষ্ট। এটা বলে সে তার ওই বইটা এখানে ফেলে রেখেই সেখান থেকে চলে যাচ্ছিল। ইনাকো তার ফ্রেন্ডের মাধ্যমে কিহাচিকে আটকে ফেলে আর বলে, তোমার এই বইটা থেকে আমি আমার মায়ের ঘ্রাণ পাচ্ছি। এটা শুনে
কিহাচি একদম অবাক হয়ে যায়। তখন সে জানতে পারে ইনাকোর মা এখন আর এই দুনিয়াতে নেই। ইনাকোর ফ্রেন্ড সুজু তখন কিছু একটা বুঝতে পেরে ওই বইয়ের উপর ছাই ফেলে দেয়। প্রথমে কিহাচি রাগান্বিত হয়ে বলে, তুমি এটা কি করলে? আমার বইটা নষ্ট করে দিলে। কিন্তু কিছুক্ষণ পর ওই ছাই সরাতে গিয়ে সে বইয়ের মাঝখানে আরো একটা পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পায়। আর চাকু দিয়ে ওই পৃষ্ঠাটা যখন খুলে ফেলে তখন অবাক হয়ে সে দেখতে পায় এখানে তার বড় ভাইয়ের লেখা অনেক কিছু রয়েছে। ইনাকো বলে, ওই দেখো নিচে লেখা আছে এগুলো আমার ছোট ভাই কিহাচির জন্য। মানে তোমার বড় ভাই এইসব কিছু তোমার জন্য লিখেছে। মানে এটা তোমার ভাইয়ের হাতের লেখা। আর এটাই হচ্ছে ওই আসল বই, যেই বইতে তোমার ভাই তোমার জন্য অনেক কিছু লিখে রেখেছে। এগুলো দেখেও কিহাচি রাগান্বিত হয়ে বলতে থাকে, আমি এটাকে কখনোই বিশ্বাস করব না। আমার বড় ভাই আমাকে ধোকা দিয়ে এখান থেকে চলে গিয়েছে। আর যেই মানুষটা আমাকে ধোকা দিয়েছে আমি তার লেখা কথা কখনোই বিশ্বাস করব না। ইনাকো বলে, তুমি কি বলছো? তুমি কি এখনো তোমার ভাইকে সন্দেহ করছো? কিহাচি বলে, আমি জানি আমার বড় ভাই এখানে সবকিছু ক্লিয়ার করে লেখেনি, শুধু অর্ধেক কথা লিখেছে, যাতে এই অর্ধেক কথার কোনো মানে আমি বুঝতে না পারি আর সবার সামনে আমার একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়ে যায়। ইনাকো বলে, তাহলে এই বইতে যেটা লেখা আছে তুমি ওইটাকে বাস্তবে করার চেষ্টা করো, তাহলে সবকিছু প্রমাণ হয়ে যাবে যে এই বইতে কাজের কথা লেখা আছে নাকি ফালতু কথা লেখা আছে। এটা শুনে কিহাচি বাড়িতে এসে ওই বইয়ের লেখা একটা জিনিস অর্থাৎ বিদ্যুতের পূর্ণিমাকে বাস্তবে রূপান্তর করার কাজ শুরু করে দেয়। সেখানে ইনাকো আর তার বান্ধবীরাও চলে আসে। কিহাচি বলে, আমার কাজ মোটামুটি ভালোই চলছে, কিন্তু আমি ফিলামেন্ট নিয়ে চিন্তায় রয়েছি। আমার বড় ভাই বইতে লিখেছে যে ফিলামেন্ট হচ্ছে চাঁদের রাজকুমারী। এটা একটা সূত্র হতে পারে, কিন্তু এটার মানে আমি কিছুই বুঝতে পারছি না। ইনাকোর বান্ধবীরা বলে, এরকম একটা রাজকুমারীর গল্প রয়েছে। সেটা হলো একবার একটা রাজকুমারী বাঁশ থেকে জন্মগ্রহণ করেছিল আর সেখান থেকে চাঁদে চলে গিয়েছিল। কিহাচি বলে, তার মানে আমাদের ফিলামেন্টের জন্য আমাদের বাঁশের ব্যবহার করা উচিত। ইনাকো খুশি হয়ে বলে, তুমি তো অনেক তাড়াতাড়ি বুঝে গিয়েছো। কিহাচি বলে, আমার বড় ভাই সবসময় এমনই ছিল, সে কখনোই কোনো কথা আমাকে ক্লিয়ার করে বলেনি, সব সময় সূত্র বানিয়ে দিয়েছিল। আর এখানে তো একদম পৃষ্ঠার কোনায় এই কথাটা লিখে দিয়েছে। মানে আমার বড় ভাই চাচ্ছিল যে আমি যেন নিজ থেকে এইসব কথার মানে বের করে বিদ্যুতের যুগটা আমি নিজে নিয়ে আসি। ইনাকো বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব সময় সাহায্য করব। কিহাচি বলে, তুমি আমাকে কেন সাহায্য করতে চাও? ইনাকো বলে, কারণ আমি তোমাকে তোমার বড় ভাইয়ের উপর বিশ্বাস করতে তোমাকে সাহায্য করতে চাই। আর আমি জানি সত্যি তো এটাই যে তুমিও তোমার ভাইকে ভরসা করতে চাও। তখন ইনাকোর বান্ধবীরাও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারা জঙ্গলে এসে বাঁশ কাটার চেষ্টা করতে থাকে, কিন্তু কিহাচি একা এত শক্ত বাঁশকে একদমই কাটতে পারছিল না। তখন সেখানে কেঙ্গো ও ইনাকোর বড় বোন চলে আসে। কেঙ্গো বলে, বাঁশ কাটতে আমি তোমাকে সাহায্য করছি। তারা বলে, আমরা তোমার বড় ভাইয়ের সাথে একই স্কুলে পড়াশোনা করতাম, সেজন্য আমরা একে অপরকে অনেক ভালোভাবেই চিনি। যাই হোক, তারা সবাই একসাথে কিহাচিকে ওই বিদ্যুতের পূর্ণিমাকে বানাতে সাহায্য করতে থাকে। এভাবে তারা একসাথে অনেকদিন পরিশ্রম করে একটানা অনেকদিন পরিশ্রম করার পর হঠাৎ করে ইনাকো ইয়োসুকে একটা চিঠি পাঠায়। চিঠিতে লেখা ছিল যে আমরা বিদ্যুতের পূর্ণিমাকে কল্পনা থেকে এখন বাস্তবে রূপান্তর করে ফেলেছি। আর ওই বইটা কোনো নকল বই ছিল না, ওইটা একটা আসল বিদ্যুতের বই ছিল। এটা পরে ইয়োসুকে অনেক রাগান্বিত হয়ে যায় আর তখনই তার গাড়িতে করে এখানে চলে আসে আর বিদ্যুতের মাধ্যমে একটা লাইট জ্বলতে দেখে। কিহাচি বলে, এই লাইটটা বিগত অনেক ঘন্টা ধরে কোনো রকম সমস্যা ছাড়াই একটানা জ্বলছে। ইয়োসুকে বলে, মিথ্যা কথা বলো না, এত লম্বা সময় ধরে জ্বলতে পারে এরকম কোনো ফিলামেন্ট এখনো তৈরি হয়নি। কিহাচি বলে, এই ফিলামেন্ট আমরা বাঁশ দিয়ে তৈরি করেছি। এই কথাটা আমার বড় ভাই 20th সেঞ্চুরির ওই ইলেকট্রিক্যাল বইতে অনেক সুন্দরভাবেই আমার জন্য লিখে গিয়েছে। ইয়োসুকে বলে, এটা সত্যি হতে পারে না, এরকম একটা জিনিস তো সেইরকম আমার সাথে মিলে তৈরি করার কথা ছিল। কিহাচি বলে, বিদ্যুতের পূর্ণিমা এখনো বাকি আছে। তখন আশেপাশের সব জায়গা একেবারে অন্ধকার হয়ে যায়। ইয়োসুকে কিহাচিকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, যেটা শুনে কিহাচি অনেক কষ্ট পাচ্ছিল। তখন ইনাকো তার হাত ধরে তাকে সাহস দেয়, কিন্তু তখন হঠাৎ করে আশেপাশের সব জায়গাটা একেবারে আলো দিয়ে ভরে যায়। এত আলো দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর ইয়োসুকে আবারও পাগলের মতো করতে থাকে। বিদ্যুতের পূর্ণিমার কথাটা সত্যি হয়ে যায়। তখন কিহাচির চোখের সামনে এই বিদ্যুতের পূর্ণিমা নিয়ে তার বড় ভাই তাকে যেরকম স্বপ্ন দেখিয়েছিল ওই স্বপ্নটা বাস্তব রূপে তার চোখের সামনে ভাসতে শুরু করে। তখন ইয়োসুকে বলে, সেরকু আমাকে বলেছিল এটা আমরা দুইজন একসাথে মিলে করব। সে আমাকে কখনোই মিথ্যা কথা বলবে না, তাহলে এরকমটা কেন হইল? সে খুবই রাগান্বিত হয়ে কিহাচিকে বলে, আমি তোমাকে অনেক ঘৃণা করি। এটা শুনে কিহাচিও রাগান্বিত হয়ে যায়।
এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। কিহাচি ওই বইয়ের মাধ্যমে বিদ্যুৎকে খুঁজে পেয়েছে এটা ভেবে ইয়োসকে তার বেডরুমে অনেক রাগান্বিত হয়ে জিনিসপত্র এদিকে ওইদিকে ছুঁড়ে মারছিল আর বিড়বিড় করে বলছিল ওই বইটা আমি নিজের হাতে নিয়ে দেখেছিলাম, ওইখানে শুধু আলতু ফালতু চিত্র ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এগুলো থেকে ওই ছেলেটা বিদ্যুতের পূর্ণিমা কিভাবে বানিয়ে ফেললো আমি তো সেটাই বুঝতে পারছি না। তার মানে ওই ছেলের কাছে আসল বইটা অবশ্যই রয়েছে, না হলে সে এই বিদ্যুতের পূর্ণিমা কিভাবে বানাতে পারলো। এগুলো বলে সে আবারও কিহাচির কাছে আসার জন্য রওনা হয়। অন্যদিকে আমরা দেখি কিহাচি ওই বইটার উপর হাত রেখে বলছিল আমার বড় ভাই এই বইটা যুদ্ধের মধ্যে এজন্যই নিয়ে গিয়েছিলেন যাতে তিনি তার আইডিয়াগুলো এখানে লিখে রাখতে পারেন। আমি ওয়াদা করছি আমি এই বইতে থাকা সমস্ত কিছু বাস্তবে রূপান্তর অবশ্যই করব। আমি যদি এটা করতে পারি তাহলে আমার ভাইয়ের বিদ্যুতের যুগের স্বপ্নটা পূরণ হয়ে যাবে। কিছুক্ষণ পর সেখানে ইয়োসকে চলে আসে আর বলে চুপচাপ ওই আসল বইটা আমার হাতে দিয়ে দাও। এটা বলে সে যখন কিহাচির উপর জোর জবরদস্তি করার চেষ্টা করে তখন এই দুইটা লোক এসে তাদেরকে ওই ঘর থেকে বাহিরে বের করে দেয়। তখন ইয়োসকের বডিগার্ড বলে স্যার আমার মনে হচ্ছে এদের দুজনের মিলিটারি ট্রেনিং নেওয়া আছে, আমি একা এদের সাথে কখনোই টিকতে পারবো না। এটা শুনে ইয়োসকে সেখান থেকে চলে যায়। তখন তার গাড়ির কারণে একটা ছেলে সেখানে মাথা ঘুরে পড়ে যায়। ইনাকো বলে আমি একে চিনি, এ হচ্ছে নিষ্ক্রিয়া প্রতিষ্ঠানের মালিক। ওইদিকে ইয়োসকে কেঙ্গোর কাছে এসে বলে ওই ছেলেটার ঘরের সামনে ওই দুইটা লোককে তুই পাঠিয়েছিলি তাই না, তুই এরকমটা কেন করেছিস? কেঙ্গো বলে তুমিও ওই বিদ্যুতের পূর্ণিমাকে দেখেছো, তাই আমার মনে হয় এটার জন্য তোমার একটু সময় নেওয়া উচিত। এটা শুনে ইয়োসকে রাগ করে সেখান থেকে চলে আসে। এদিকে কিহাচি, ইনাকো ও বাকি সবাই ওই অজ্ঞান হয়ে যাওয়া লোকটাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আসলে তারা কাপড়ের বিজনেস করত আর তাদের এই কাপড়ের নিষ্কিয়া নামের দোকানটা পুরো শহরে অনেক ফেমাস ছিল, কিন্তু এখন কোনো একটা কারণবশত তাদের এই দোকানটা বন্ধ হয়ে গিয়েছে। তখন যারা এই দোকানে কাজ করত তাদের কাছ থেকে ইনাকো ও বাকি সবাই জানতে পারে আমাদের ছোট মালিকের মা যিনি এই পুরো ব্যবসাকে সামলাতেন তিনি নিজেকে একটা রুমে বন্ধ করে ফেলেছেন। ইনাকো বলে তিনি এরকমটা কেন করেছেন? কর্মচারীরা বলে আমাদের মালকিন ব্যবসার কাজে একটু শহরের বাহিরে অনেকটা দূরে গিয়েছিলেন, কিন্তু তিনি ফিরে আসার আগেই আমাদের মালিক অর্থাৎ ওনার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে যায় আর এই দুনিয়া থেকে চলে যায়। যা হয়েছে এতে ওনার কোনো দোষ নেই, কিন্তু ফিরে আসার পর তিনি অনেক কষ্ট পাচ্ছেন আর মন খারাপ করে নিজেকে একটা রুমে বন্ধ করে ফেলেছেন। তারা যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে ইয়োসকে চলে আসে আর বলে এখন সময় এসেছে তোমাদের এই দোকানের সব ঢিলাঢালা কর্মচারীদেরকে বাদ দিয়ে আমাদের ভাপ দিয়ে চলা মেশিনগুলোকে কাজে লাগানোর জন্য। যদি তোমরা আমাদের কোম্পানির ভাপ দিয়ে চলা মেশিনগুলোকে কাজে লাগাও তাহলে আমি তোমাদের সমস্ত ঋণ মাফ করে দেব। তোমরা যা করার তাড়াতাড়ি করো, কারণ তোমাদের পিছনে বেশি সময় নষ্ট করার মতো ফালতু সময় আমার কাছে নেই। তখন ইয়োসকে কিহাচিকে সেখানে দেখে বলে তুই এখানে কি করছিস? আমাকে তাড়াতাড়ি বল যে ওই আসল বইটা কোথায়, কারণ তোর ওই বইতে যেসব আলতু ফালতু চিত্র আছে ওগুলো দিয়ে কখনোই তুই বিদ্যুতের পূর্ণিমা বানাতে পারবি না, তোর ভিতরে ওইরকম ট্যালেন্টও নেই। ইনাকো চিৎকার করে বলতে থাকে তোমার এই ফালতু কথা বলা বন্ধ করো। কিহাচির ভিতরে অনেক ট্যালেন্ট রয়েছে, তার ভিতরে বিদ্যুৎকে নিয়ে অনেক প্রতিভা রয়েছে, তার জন্যই আমি এই পৃথিবীতে আমার মাকে আবারও দেখতে পেয়েছিলাম। তখন এই দোকানের কর্মচারীরা কিহাচিকে বলে তুমি যদি সত্যি এরকম করতে পারো তাহলে তুমি আমাদের মালকিনকে তার স্বামী অর্থাৎ আমাদের মালিকের সঙ্গে একবার দেখা করে তার সাথে কথা বলিয়ে দাও, তাহলে তিনি একদম সুস্থ হয়ে যাবেন আর আমাদের সমস্ত সমস্যা একেবারে দূর হয়ে যাবে। তারপরে আমাদের ওই ভাপ দিয়ে চলা মেশিনগুলোর আর একদমই প্রয়োজন পড়বে না। সবাই একসাথে কিহাচির কাছে এভাবে রিকোয়েস্ট করতে থাকে। এটা শুনে ইয়োসকে যাবার সময় মনে মনে বলে যে মৃত মানুষের সঙ্গে দেখা করা, এটার কথা তো ওই বিদ্যুতের বইতেও লেখা ছিল, তার মানে ওই বিদ্যুতের পূর্ণিমা আসলেই এই ছেলেটাই বানিয়েছিল। এটা মনে করে সে তার বডিগার্ডকে বলে ওই ছেলের উপরে 24 ঘন্টা নজর রাখো। যাই হোক তারপর কিহাচি বিদ্যুতের মাধ্যমে পানি গরম করে একটা হট স্প্রিং তৈরি করার চেষ্টা করছিল। কিহাচি বলে আমি তার মৃত স্বামীর সাথে তাকে দেখা তো করাতে পারবো না, কিন্তু এই গরম পানিতে গোসল করলে তার অবশ্যই একটু ভালো লাগবে। এটা বলে সে যখন পানিতে হাত দেয় তখন সে অনেক জোরে একটা কারেন্ট শট খায়। তারপরে তারা বইতে আরো ভালোভাবে চেক করতে থাকে। কিহাচি বলে এই বইতে অনেকগুলো লেখা এদিকে ওইদিকে ছড়িয়ে নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি ঠিকমতো পড়তেই পারছি না, তাই এটাও বুঝতে পারছি না যে এখানে কি পরিমাণ বিদ্যুৎ দিতে হবে আর পানিটা কি পরিমাণে গরম করতে হবে। এভাবে তো এই পানিতে গোসল করলে কারোর অনেক বড় ক্ষতি হতে পারে। ইনাকো এটা শুনে কান্না করে
করে বলে তার মানে সে তার স্বামীকে আর কখনোই দেখতে পারবে না। এটা ভেবে ইনাকো নিজেই কান্না করতে থাকে। কিহাচি বলে তুমি আগেও কান্না করেছিলে আর এখনো কান্না করছো, এরকমটা কেন? ইনাকো বলে নিজের কোনো আপন কাউকে হারিয়ে ফেলাটা কিরকম কষ্টের এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। কিহাচি বলে আমাদেরকে তোমার মায়ের বিষয়ে কিছু বলো। ইনাকো বলে আমার মা যখন সাকে তৈরি করতেন তখন তিনি অনেক কঠোর হয়ে যেতেন, তারপরেও যেই সমস্ত কর্মচারীরা কাজ করত তারা অনেক হাসি খুশি ভাবেই কাজ করত। যদিও কাজের সময় আমার মা শক্ত হয়ে যেতেন, কিন্তু তারপরেও কাজের বাহিরে তিনি অনেক নরম ছিলেন। তিনি যেই সাকে তৈরি করতেন ওইটা আমার বাবা বিভিন্ন শহরে শহরে ঘুরে ওইগুলো বিক্রি করে আসতেন, কিন্তু এত বেশি পরিমাণে ধোঁয়ার মধ্যে থাকার কারণে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যান, আর একটা শীতের রাতে তিনি আমাদেরকে ছেড়ে একেবারে চলে যান। আমি এগুলো এখনো চিন্তা করি। আমি আমার মায়ের সাথে আরো বেশি কথা বলতে চেয়েছিলাম, আরো সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু এরকমটা আমি কিছুই করতে পারিনি। এজন্যই আমি চাই যে নিষ্কিয়ার মালকিন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যাতে তিনি আর তার ছেলে এবং আশেপাশের সব মানুষেরা মন খুলে কথা বলতে পারে। ইনাকো এক্সাইটেড হয়ে কিহাচিকে বলে আমার সম্পূর্ণ বিশ্বাস তুমি নিষ্কিয়ার মালকিনকে তার স্বামীর সাথে অবশ্যই দেখা করাতে পারবে। তুমি তো বিদ্যুতের ওই পূর্ণিমাকেও তৈরি করেছিলে, আমার বিশ্বাস তুমি এটা অবশ্যই করতে পারবে। তুমি কিছু একটা খুঁজে বের করো। কিহাচি বলে আমি আগেই বলেছি যে এই দুনিয়াতে নেই তার সাথে আর কখনোই কোনোভাবেই দেখা করা সম্ভব না, কিন্তু আমি তাকে এভাবে ইগনোর করতে পারি না যখন আমি জানি যে সে এখন অনেক কষ্টে রয়েছে। সেজন্য আমি কিছু একটা করছি। পরের দিন কিহাচি সবাইকে বলে আমি তাকে তার স্বামীর সাথে দেখা করাতে পারবো না, কিন্তু তার স্বামীর সাথে কথা বলাতে পারবো। যদিও এটা লজিক্যালি সম্ভব না, কিন্তু আমি কিছু একটা করতে পারবো। সবাই জিজ্ঞাসা করে তুমি কি করবে? কিহাচি বলে এই বইতে লেখা আছে আমরা বিদ্যুতের সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষদের সাথে যোগাযোগ করতে পারবো। শুধু এটার জন্য আমাদের বিদ্যুৎকে কম্পনে পরিবর্তন করতে হবে। এরকম আরো কিছু কথা বলে। তারপর আগামী কয়েকদিন কিহাচি আওয়াজের কম্পনকে কিভাবে বিদ্যুতে রূপান্তর করবে সেটা নিয়ে অনেক রিসার্চ করতে থাকে। আর ইনাকো নিষ্কিয়ার মালকিনের কাছে গিয়ে তার সাথে কথা বলার জন্য একটু পারমিশন চাইতে শুরু করে, কিন্তু ওই বৃদ্ধা মহিলা ইনাকোর সাথে একদমই কথা বলতে চাচ্ছিল না। এভাবে অনেকদিন রিসার্চ করার পরে কিহাচি একটা যন্ত্রের মতো কিছু একটা রেডি করে ফেলে, আর একটানা অনেকদিন ইনাকো ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। এভাবে অনেকদিন করার পর ওই বৃদ্ধ মহিলা ইনাকোকে বলে আমি শুধু এই রুমের ভিতরে আমার স্বামীর জন্য প্রার্থনা করতে চাই। আমি বুঝতেই পারছি না তুমি আমার পিছু কেন করছো, এটাতে তোমার ফায়দা কি? ইনাকো বলে আমি শুধু চাই যে কেউ যেন কখনোই দুঃখী না থাকে। বৃদ্ধা মহিলা বলে তুমি এটার মানে কখনোই বুঝতে পারবে না। আমি এখানে বসে বসে এখন আফসোসের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। ইনাকো বলে আমিও 3 বছর আগে আমার মাকে হারিয়ে ফেলেছি। আমি ওনার সাথে অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওই সময় আমি অনেক ছোট ছিলাম, তখন আমি ঠিকমতো কিছুই বুঝতাম না। আর আমার যখন একটু বুঝজ্ঞান হলো ততক্ষণে আমার মা আর আমার কাছে ছিল না, সে আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। নিজের আপন কাউকে হারিয়ে ফেলার কষ্টটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আপনারা নিজের ছেলের জন্য আর বাকি সবার জন্য এই প্রতিষ্ঠানের জন্য বাহিরে আসতেই হবে। আমি চাই না যা হয়েছে এটার জন্য আপনি বা আপনার ছেলে কেউই আফসোস করুক। আপনাকে এটা করতেই হবে। আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি বাহিরে আসুন। বৃদ্ধা মহিলা বাহিরে এসে বলে আজকাল তোমার মতো ছেলে মেয়েদেরকে আর খুঁজেই পাওয়া যায় না, যারা নিজের কথাকে পূরণ করার জন্য যে কোনো ধরনের জিদ করতে পারে। ইনাকো বলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিন। বৃদ্ধা মহিলা বলে তোমাকে ক্ষমা চাইতে হবে না, তোমার জন্যই তো আমি আজকে এতদিন পরে আমার রুম থেকে বাহিরে এসেছি। ইনাকো বলে আপনি এখন আপনার স্বামীর সাথে দেখা করতে পারবেন। বৃদ্ধা মহিলা বলে তুমি কি সত্যি বলছো? ইনাকো বলে হ্যাঁ, বর্তমানে এমন একটা মেশিন তৈরি হয়েছে যেটার মাধ্যমে এটা করা সম্ভব, আর আপনি আপনার স্বামীর সাথে কথাও বলতে পারবেন। আপনি আমার সাথে আসুন। একটানা অনেকদিন একটা রুমের ভিতরে বন্দি থাকার কারণে বৃদ্ধা মহিলা ঠিকমতো হাঁটতেও পারছিলেন না, তাই ইনাকো তাকে সাহায্য করে তাকে একটা রুমে নিয়ে আসে আর একটা চেয়ারে বসিয়ে দেয়, আর বলে আপনি এখান থেকে কথা শুনতে পারবেন আর সামনের এই যন্ত্রের মাধ্যমে কথা বলতে পারবেন। বৃদ্ধা মহিলা কথা বলতে শুরু করে। সে বলে তুমি হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, আর আমি দিনরাত শুধু পরিশ্রমই করে যাচ্ছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল আমাদের এই দোকানটাকে কিয়োটোর সবচাইতে বড় দোকান করব। ওই পাশ থেকে উত্তর আসে হ্যাঁ। বৃদ্ধা মহিলা বলে এখন আমি এটা একা একা করতে পারবো না, আমি এখন অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আর আমাদের এই ব্যবসাটাও এখন অনেকটা ডাউন হয়ে গিয়েছে। তখন আমরা দেখি এই পাশে রুম থেকে তার নিজের ছেলেই তার সাথে কথা বলছে, আর কিহাচি তার এই যন্ত্রের মাধ্যমে আওয়াজটাকে একটা মেশিনের মাধ্যমে ওই রুম থেকে এই রুমে নিয়ে যাচ্ছে, আর আওয়াজকে চেঞ্জ করে তার স্বামীর মতো করে দিয়েছে।
বৃদ্ধা মহিলার ছেলে বলে, তুমি নিজেকে আর দোষ দিও না, তুমি এভাবে মন খারাপ করে থাকার জন্য সমস্ত কর্মচারীরা অনেক কষ্টে রয়েছে। তখন কিহাচি তার চোখের সামনে আবারও তার বড় ভাইয়ের বলা একটা কথাকে ভবিষ্যতে বাস্তবে রূপান্তর হতে তার কল্পনাতে দেখতে পায়। সে কল্পনায় দেখতে পায় ভবিষ্যতে সবার হাতে এরকম একটা যন্ত্র থাকবে, যেই যন্ত্রের মাধ্যমে তারা দূর দূরান্তে থাকা তাদের আত্মীয় স্বজন ও কাছের ভালোবাসার মানুষদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে। মানে কিহাচি এই যুগের মোবাইল আবিষ্কার করার প্রথম ধাপে পৌঁছে গিয়েছে। যাই হোক, নিজের স্বামীর সাথে কথা বলতে পেরে বৃদ্ধা মহিলা অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি এখন সর্বোচ্চ চেষ্টা করব যেন আমি আমাদের অতীত জীবনের একসাথে কাটানো সেই সুন্দর সময়গুলোকে স্মৃতি হিসেবে মনে রেখে এই দোকানটাকে আমাদের প্রত্যাশা যেখানে নিয়ে যাওয়ার কল্পনা আমাদের ছিল ওইটা যেন বাস্তবে রূপান্তর হয়, সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই মিষ্টি স্মৃতিগুলো আমি কখনোই ভুলবো না। এটা বলে সে কান্না করতে থাকে আর উঠে বলে যে, তোমরা সবাই এই দোকানের কি অবস্থা করেছো, আমাকে ছাড়া তোমরা একটা কাজও ঠিক মতো করতে পারবে না। এখন সবাই কাজে লেগে পড়ো, দোকান খুলে একসাথে কাজ শুরু করো। তখন সবাই অনেক খুশি হয়ে অনেক উৎসাহ সহকারে কাজে লেগে পড়ে। বৃদ্ধা মহিলা ইনাকোকে অনেক ধন্যবাদ বলে। ইনাকো খুবই এক্সাইটেড হয়ে কিহাচিকে বলে, যে চলে গিয়েছে তার সাথে কথা বলাটা পুরো একটা স্বপ্নের মতো, আমিও আমার মায়ের সাথে কথা বলতে চাই, তুমি কি করতে পারবে? কিহাচি বলে, ধুর বোকা, এটা কখনোই সম্ভব না। এতক্ষণ ধরে ওই বৃদ্ধা মহিলার সাথে তার নিজের ছেলেই কথা বলছিল। এই টেকনিককে বলে ইলেকট্রিক টেলিপ্যাথি। এটার সাহায্যে আপনারা দূরে থাকা কোনো মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবেন। ইনাকো বলে, তার মানে তুমি ওনার স্বামীর আত্মাকে এখানে ডেকে আনোনি? কিহাচি বলে, আরে না, এটা কি কখনো সম্ভব নাকি? আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে এটা কখনোই সম্ভব না। ইনাকো বলে, যাই হোক, ওই বৃদ্ধা মহিলা আগের থেকে এখন অনেকটা ভালো অনুভব করছেন আর এইসব কিছু তোমার জন্য হয়েছে, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওইদিকে ইয়োস্কের কাছে যখন খবর আসে যে কিহাচি ওই বৃদ্ধা মহিলার স্বামীকে তার সাথে কথা বলিয়ে দিয়েছে, তখন সে মনে মনে বলে, এখন আমি একেবারে নিশ্চিত যে ওই বইটা ওই ছেলের কাছেই রয়েছে। সে সেইরকুকে উদ্দেশ্য করে বলে, তোমার ছোট ভাই ওই বইয়ের আরো একটা জিনিসকে সত্যি করে দেখিয়েছে। এটা বলে সে সোজা একটা অদ্ভুত জায়গায় চলে আসে। সেখানে আমরা একটা হাতকে দেখতে পাই। ওই হাতের দিকে তাকিয়ে ইয়োস্কে কিহাচিকে উদ্দেশ্য করে বলে, ওই বইটার বলা কথা শুধু তোমার আর আমার মধ্যে রাখা উচিত ছিল। এখন আমরা দুইজন মিলে আমাদের ওই স্বপ্নটাকে অবশ্যই পূরণ করব। এখানে আমরা খুবই মিস্টেরিয়াস একটা সিন দেখতে পাই।